1757 সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলার সিংহাসনে বসেছিলেন মীর জাফর আলী খান। যে ইংরেজরা তাকে বাংলার মসনদে বসিয়েছিলেন, তারাই আবার তাকে ক্ষমতা থেকে সরিয়েও দিয়েছিলেন। পরে ক্ষমতা হারানোর বেদনায় ধুকে ধুকে তার মৃত্যু হয়েছিল। পলাশী যুদ্ধে জয়ের পর লর্ড ক্লাইভকে 5 কোটি টাকা দিয়েছিলেন মীর জাফর, কিন্তু লর্ড ক্লাইভ আরও অনেক বেশি আশা করেছিলেন। এই যুদ্ধে জয়ের জন্য লর্ড ক্লাইভ আরও অনেক বেশি দাবি করেছিলেন। তিনি 2,34,000 পাউন্ড দাবি করেছিলেন এবং জমিদারের মালিকানা হিসেবে প্রতি বছর 27,000 পাউন্ড পাওয়ার কথা ছিল তার। আর যদি তিনি এই বিপুল অর্থ পেতেন, তাহলে অল্প বয়সে তিনি ইউরোপের সব ধনীদের শীর্ষ ব্যক্তিদের তালিকায় চলে আসতেন। কিন্তু সেটা হয়নি। পলাশী যুদ্ধের পর কোষাগারের লুণ্ঠিত সম্পদ ভাগাভাগি নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয় মীর জাফর এবং লর্ড ক্লাইভের মধ্যে। বাংলার ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুনলেই মানুষের অনেক ঘৃণা, ক্ষোভ এবং বিশ্বাসঘাতকতার প্রতিচ্ছবি ভেসে ওঠে। সেই নামগুলোর মধ্যে আলোচিত হলো মীর জাফর, যিনি একজন বাংলার নবাব হওয়ার স্বপ্নে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নিজের প্রভু নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করেছিলেন। কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস হলো যে ইংরেজদের সাহায্যে তিনি ক্ষমতা এসেছিলেন, শেষ অবধি তারাই তাকে অপমান, অবহেলা ও পতনের দিকে ঠেলে দিয়েছিল। প্রিয় দর্শক, আজকে হিস্টোরি বাংলার এ পর্বে জানাবো নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের উত্থান, ষড়যন্ত্র, ক্ষমতা লাভ, ইংরেজদের সঙ্গে সম্পর্ক, ক্ষমতাচ্যুতি এবং মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ ইতিহাস। মীর জাফরের পূর্ণ নাম ছিল মীর মোহাম্মদ জাফর আলী খান। তিনি আরব বংশোদ্ভূত ছিলেন এবং বাংলার নবাব আলীবর্দী খাঁয়ের সেনাপতি হিসেবে কাজ করতেন। আলীবর্দী খাঁয়ের জীবদ্দশায় তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন, কিন্তু নবাবের মৃত্যুর পর 1756 সালে যখন তার নাতি সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন, তখন মীর জাফরের সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে শুরু করে। 1756 সালে আলীবর্দী খাঁর মৃত্যুর পর সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। সিরাজউদ্দৌলা ছিলেন তরুণ, সাহসী এবং স্বাধীন চেতা নবাব, কিন্তু দরবারের অনেক প্রভাবশালী ব্যক্তি, বিশেষ করে মীর জাফর, জগৎ শেঠ ও রায়দুল্লভ তার বিরোধিতা শুরু করেন। মীর জাফর মনে করতেন নবাব হওয়ার অধিকার কেবল তারই ছিল। 1757 সালের শুরুতে বাংলার ইংরেজদের সঙ্গে নবাবের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এই সুযোগে মীর জাফর গোপনে রবার্ট ক্লাইভ এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন। তিনি একটি চুক্তিও করেছিলেন, ইংরেজ ট্রাস্টকে সরিয়ে দেবে, মীর জাফর নবাব হবেন, বিনিময়ে ইংরেজদের বিপুল অর্থ সুযোগ সুবিধা তিনি দিবেন। 23 জুন 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে। এটি হলো ব্যাটেল অফ পলাশী। 23 জুন 1957 সালে নদিয়া পলাশীর আরামবাগে সিরাজউদ্দৌলা বাহিনী ও ইংরেজদের মধ্যে যুদ্ধ শুরু হয়। সিরাজের সেনাবাহিনী প্রায় 50,000 সৈন্য ছিল, অন্যদিকে ইংরেজদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000-এর মতো। কিন্তু যুদ্ধক্ষেত্রে মীর জাফর ও তার অনুগত সেনারা নিষ্ক্রিয় থাকে এবং বিশ্বাসঘাতকতা করে, ফলে সিরাজের পরাজিত হন এবং ইংরেজেরা বিজয়ী হয়ে যান। পলাশীর যুদ্ধের মাত্র 6 দিন পর 29 জুন 1757 সালে মীর জাফরকে বাংলার নবাব ঘোষণা করা হয়, কিন্তু বাস্তবে তিনি ছিলেন ইংরেজদের পুতুল শাসক। সিংহাসনে বসলেও তার স্বাধীনতার সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই ছিল না। নবাব হওয়ার পর মীর জাফর ইংরেজদের বিপুল পরিমাণ অর্থ দিতে হয়। ইংরেজ কর্মকর্তা, সৈন্য, কোম্পানির কোটি কোটি টাকা ক্ষতিপূরণ ও উপটোকন হিসেবে দিতে বাধ্য করা হয়। ফলে বাংলার কোষাগার দ্রুত খালি হয়ে যেতে থাকে, রাজস্ব আদায় কমে যায়, প্রশাসনে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দিতে শুরু করে।
1760 সালের মধ্যে ইংরেজরা বুঝতে পারে মীর জাফরের কাছ থেকে আর তেমন অর্থ প্রদান করা সম্ভব নয়। তারা নতুন একজন অনুগত নবাব খুঁজতে শুরু করে। এই সময় মীর জাফরের জামাতা মীর কাসেম আলী খানকে তারা সামনে নিয়ে আসেন এবং মীর জাফরকে হটিয়ে তারা মীর কাসেম আলী খানকে নবাব করেন। অক্টোবর 1760 সালে ইংরেজরা মীর জাফরকে সিংহাসন থেকে সরিয়ে দেয়। তার স্থানে নবাব বানানো হয় মীর কাসেমকে। এটি ছিল মীর জাফরের জীবনের প্রথম বড় রাজনৈতিক পতন। যে ইংরেজরা সাহায্যে তিনি ক্ষমতায় এসেছিলেন, তারাই তাকে আবার সরিয়ে দিলেন তাদের প্রয়োজনে। ক্ষমতা হারানোর পর মীর জাফর কার্যত রাজনৈতিকভাবে একেবারে গুরুত্বহীন হয়ে পড়েন। অন্যদিকে মীর কাসেম প্রশাসনিক সংস্কার শুরু করেন এবং ইংরেজদের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেন। ফলে ইংরেজরা বুঝতে পারেন মীর কাসেম আলী খানকেও দিয়ে তাদের তেমন কোনো উপকার হবে না। ফলে ইংরেজরা সঙ্গে সঙ্গে তার সাথে সম্পর্ক খারাপ করতে থাকেন এবং তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। 1763 সালে ইংরেজদের সঙ্গে মীর কাসেমের যুদ্ধ শুরু হয়। মীর কাসেম ইংরেজদের বাণিজ্যিক সুবিধা সীমিত করার চেষ্টা করে, ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইংরেজরা আবারও বিকল্প নবাব খুঁজতে শুরু করেন। ইংরেজরা মীর কাসেমকে সরিয়ে দিয়ে আবার মীর জাফরকে বাংলার নবাব বানায়, কিন্তু এবার তিনি তার দুর্বল অবস্থান ছিলেন। ইংরেজদের ওপর তার নির্ভরশীলতা দিন দিন একেবারে বেড়ে গিয়েছিল। 1764 সালে সংগঠিত হয় ব্যাটেল অফ বক্সার। এই যুদ্ধে মীর কাসেম, মুঘল সম্রাট শাহ আলম এবং আওধের নবাব একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন, কিন্তু তারাও পরাজিত হন। এই যুদ্ধের পর বাংলার ইংরেজদের ক্ষমতা আবারও সুদৃঢ় হয়ে মীর জাফর তখন নামমাত্র একজন নবাবে পরিণত হন। বক্সারের যুদ্ধের পর মীর জাফরের শারীরিক অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। তিনি বুঝতে পারেন ইংরেজদের সহযোগিতা করে তিনি বাংলার স্বাধীনতা ধ্বংসের মুখে রেখেছেন। তার রাজনৈতিক প্রভাব প্রায় শূন্য হয়ে যায়। দরবারে তার মর্যাদা কমে যায়। জনগণের কাছে তিনি বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হতে থাকেন। 5 ফেব্রুয়ারি 1765 সালে মীর জাফরের মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 70 বছর। তার মৃত্যুর পর তার পুত্র নিজামউদ্দৌলা বাংলার নবাব হন, কিন্তু তখন প্রকৃত ক্ষমতা সম্পূর্ণরূপে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে গেছে। মীর জাফরের পতনের প্রধান কারণগুলো ছিল ব্যক্তিগত ক্ষমতার লোভ, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র, ইংরেজদের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা, দুর্বল প্রশাসন, অর্থনৈতিক সংকট, জনগণের সমর্থন হারানো, ইংরেজদের সাথে সাথে অসহায় হয়ে পড়া। তারপরে তিনি পুরস্কার হিসেবে পেয়েছিলেন তার কুষ্ঠরোগে তিনি 12 বছর প্রায় ধুকে ধুকে মরেছিলেন। কিন্তু মীর জাফরের যে ছোট ছেলে মীর মিরন, যিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র করেছিলেন, তার ক্ষমতার লোভ ছিল প্রচুর, অহংকারী ছিলেন। তাকে আগের প্রশাসনের কিছু লোক এবং বর্তমানের কিছু ইংরেজরা মিলে তাকে হত্যা করে এবং এই হত্যার পর মীর জাফর দুঃখে একেবারে অজ্ঞান হয়েছিলেন দীর্ঘ সময় পর্যন্ত। মীর জাফরের জীবনে আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, বিশ্বাসঘাতকতা সাময়িকভাবে ক্ষমতা এনে দিতে পারে, কিন্তু স্থায়ী সম্মান এনে দিতে পারে না। 1757 সালে পলাশীর যুদ্ধ থেকে 1765 সালের মৃত্যু পর্যন্ত তার জীবনের প্রচলিত অধ্যায় ছিল উত্থান, ষড়যন্ত্র, অপমান আর পতনের সব গল্প। আজও বাংলা ভাষায় মীর জাফর শব্দটি শুধু একটি ব্যক্তিগত নাম নয়, এটি বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। ইতিহাসের পাতায় তিনি নবাব হিসেবে নয়, বরং বাংলার স্বাধীনতা পতনের অন্যতম দায়ী হিসেবেই স্মরণীয় হয়ে আছেন।